বেশ আগ্রহ নিয়ে একটা বই পড়া শুরু করেছিলাম, কিন্তু বইটা পড়া শেষ করে মোটামুটি রকমের হতাশ হয়েছি বলা যায়। বলছিলাম অন দ্য শর্টনেস অফ লাইফ, এই বইটার বাংলা অনুবাদের কথা। বইটার বাংলা অনুবাদ করেছেন সাবিদিন ইব্রাহিম। তো বইটা যখন পড়া শুরু করি তখন ভেবেছিলাম এই যে অন দ্য শর্টনেস অফ লাইফ, যেটি লিখেছেন লুসিয়াস আন্নাইউস সেনেকা, আমি ভেবেছিলাম যে ওনার যে লেখাটা, এই লেখাটার অনুবাদ এই বইটাতে থাকবে। অনুবাদ আছে, এই অন দ্য শর্টনেস অফ লাইফ এটার অনুবাদ যেমন আছে, তেমনি সেনেকা যখন তাকে নির্বাসন দেওয়া হয় তখন তিনি তার মায়ের কাছে একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠিটার অনুবাদও এখানে আছে। কিন্তু এই যে মানে অন দ্য শর্টনেস অফ লাইফ এটার অনুবাদ বা ওই চিঠির অনুবাদ এগুলো আসলে খুবই আকারে খুবই ছোট, এবং এই বইটা দেখতেই পাচ্ছেন যে বইটাও খুব বেশি বড় নয়। তো এই অল্প কয়টা পৃষ্ঠার মধ্যে সেনেকার যে লেখাটুকুর অনুবাদ সেগুলো আরো মানে অল্প কিছু পৃষ্ঠা, এবং বাকিটুকু হচ্ছে লেখকের ব্যক্তিগত দর্শন, বা এই যে সেনেকার দর্শন বলেন বা আরো বিভিন্ন দার্শনিকদের যে বিভিন্ন তত্ত্ব, এগুলো নিয়ে হচ্ছে আলাপ আলোচনা। তো এই আলাপ আলোচনাগুলো আসলে আমার কাছে খুব এলোমেলো লাগলো, মানে সুসংগঠিত লাগলো না, ওয়েল অর্গানাইজড না। যেমন বইটা যেমনটা নামে বোঝা যাচ্ছে যে অন দ্য শর্টনেস অফ লাইফ সেনেকা, তো এখানে উনি যদি সেনেকার দর্শন নিয়ে শুধু আলোচনা করতেন, সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করতেন, যেমন কিছুদিন আগে আমি পড়লাম যে ফ্রান্স কাফকার গল্প সমগ্র, সেটার মধ্যে কিন্তু লেখক অনেক কিছুই বিচার বিশ্লেষণী বা গবেষণাধর্মী কিছু লেখা সংযোজন করেছেন, কিন্তু সেগুলো কিন্তু সবগুলোই ছিল কাফকাকে ঘিরে। কিন্তু এই যে শর্টনেস অফ লাইফ, অন দ্য শর্টনেস অফ লাইফ, এই বইটা যে আমি পড়লাম, এখানের আলাপ আলোচনা গুলো কেমন যেন মানে বিক্ষিপ্ত রকমের। এখানে সেনাকা থেকে কিছু নেওয়া হয়েছে, তারপরে দেখা যাচ্ছে মার্কাস অরেলিয়াস থেকে কিছু নেওয়া হয়েছে, দার্শনিক জেনো থেকে কিছু নেওয়া হয়েছে, তারপরে এপিকটেটিয়াস থেকে কিছু নেওয়া হয়েছে। মানে এই যে একটা কেমন যেন একটা জগা খিচুড়ির মতো ব্যাপার। এখন আপনি যদি এই বইটা সেনেকার লেখা পড়ার উদ্দেশ্য নিয়ে পড়েন, আমার মনে হয় যে আপনি স্যাটিসফাইড হবেন না। কারণ সেনেকার লেখাটুকুর যে অনুবাদ, সেই অনুবাদও খুব একটা মানে সুখপাঠ্য লাগলো না আমার কাছে, মজা লাগলো না অনুবাদটা পড়ে, কেমন যেন। আর বাকি আলাপ আলোচনা গুলো তো আসলে সেনেকা কেন্দ্রিক সম্পূর্ণ বলা যায় না। হ্যাঁ, তবে আপনি যদি এটাকে স্টোইসিজম ভিত্তিক মানে স্টোইক কারা বা স্টোইসিজম কি, এইটা জানতে যদি আপনি বইটা পড়তে চান তাহলে মোটামুটি অ্যাকসেপ্টেবল। মানে সেনেকার উপর থেকে ফোকাসটা সরে গিয়ে এটা আসলে স্টোইসিজম নিয়ে একটা লেখা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে অন দ্য শর্টনেস অফ লাইফ কেন যেন এইটাকে শিরোনাম করা, এটা খুব একটা আমার কাছে যথাযথ মনে হলো না। বরঞ্চ লেখক যদি স্টোইসিজম নিয়ে কোনো একটা নামকরণ দিতেন এবং তার মধ্যে সেনেকার এই অন দ্য শর্টনেস অফ লাইফ বলেন বা মার্কাস অরেলিয়াস এর মেডিটেশনস এর রেফারেন্স যেটা উনি দিয়েছেন, বা এরকম আরো কিছু লেখার উনি যদি রেফারেন্স হিসেবে উল্লেখ করতেন তাহলে মনে হয় সেটা বেশি অ্যাকসেপ্টেবল হতো। অন্তত আমার কাছে তো আমি এটা আসলে মানে এনজয় করতে পারলাম না বইটা। অনুবাদ প্রসঙ্গে বলি, অনুবাদ একদমই মানে ভালো হয়নি, অনুবাদটা ভালো লাগেনি। কেমন যেন আক্ষরিক আক্ষরিক একটা বিষয় চলে আসছিল। আর সবচেয়েতে বিশ্রী যে ব্যাপারটা ছিল, অনুবাদের মধ্যে উনি কিছু কিছু জায়গায় এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো আসলে এই লেখার সাথে কোনোভাবেই যায় না। যেমন উনি বেহুদা, তারপরে হচ্ছে সামনা, তারপরে বেহতার, এহসান, নতিজা, মানে উনি বাংলায় লিখছেন। আমি জানি বাংলা ভাষার মধ্যে অন্যান্য ভাষার শব্দ আসে, বাংলা ভাষার মধ্যে মৌলিক বাংলা শব্দ খুব কমই থাকে। তারপরেও যখন আপনি একটা বাংলা বই পড়বেন, একটা বাংলা বাক্য পড়বেন, তখন আসলে ওই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দগুলোই কিন্তু আপনার মস্তিষ্ক হচ্ছে মেনে নিতে পারবে। কিন্তু এখানে উনি যেসব শব্দগুলো ব্যবহার করেছেন, আমি একদমই বলছি না যে শব্দগুলোর কোনো দোষ, কিন্তু ওনার ব্যবহারটা যথাযথ হয়নি। উনি যে বাক্যের মধ্যে শব্দগুলো ব্যবহার করলেন, সেই বাক্যটা সৌন্দর্যই নষ্ট হয়ে গেল এই শব্দগুলোর জন্য। এই শব্দগুলো হয়তো অন্য কোথাও অন্য কোনো বাক্যের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে বা হয়েছে, কিন্তু এখানে উনি যে বাক্যগুলোতে এই শব্দগুলো ব্যবহার করলেন, এটা একদমই আমার কাছে ভালো লাগলো, খুবই বিশ্রী। মানে এটা পড়তে গেলে যেমন কানে শ্রুতি কটু শোনাবে,
পড়ার সময় দেখতেও দৃষ্টিকটু লাগছিল, ভালো লাগলো না। তো এই যে বিষয়গুলো এরকম, এবং অনুবাদের বিষয়গুলো খুব একটা ভালো লাগেনি, আক্ষরিক অনুবাদের মতো লেগেছে। আর ওনার যেসব আলাপ আলোচনা, উনি স্টোইসিজম নিয়ে আলাপ করার চেষ্টা করেছেন, সাবিদিন ইব্রাহিম, কিন্তু ওই যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত শেষে উনি কিছু বইয়ের রেফারেন্স দিয়েছেন। তো আমার যেটা মনে হলো, এই বইগুলো থেকে ইনি আসলে এই বই থেকে এক চিমটি, ওই বই থেকে এক চিমটি, এরকম করে করে উনি আসলে কিছু একটা ব্লেন্ড করে কিছু একটা করার চেষ্টা করলেন, কিন্তু আলটিমেটলি আসলে এটার আমি কোনো ওয়েল অর্গানাইজড কোনো কিছু আমি পেলাম না। তো অনুবাদ বইগুলো আমি খুব বাছাই করে কেনার চেষ্টা করি, তারপরেও যখন দু একটা এরকম পড়ে যায় আর কি, আসলে মন খারাপ হয়। তবে মেনেও নিতে হবে, কারণ সব তো আর আসলে আগে থেকে বলা যায় না যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। আর এই বইটা হয়তো আমার ভালো লাগেনি, অন্য কারো না কারোর তো নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে, তো আমাকে পার্সোনালি বললে আমি অন দ্য শর্টনেস অফ লাইফ, সেনেকার এই লেখাটার যে বাংলা অনুবাদ ঐতিহ্য থেকে যেটা প্রকাশিত, আমি এটা সাজেস্ট করব না। আমি জানি না অন্য কোনো ভালো অনুবাদ আছে কিনা, তবে আমার আসলে মনে হচ্ছে যে আমার এটার ইংরেজি ইংরেজি যে অনুবাদটা সেটা আমার একটু পড়ে নিতে হবে। কারণ স্টোইসিজম নিয়ে আমার আগ্রহ আছে। আমি নিজেও আসলে ব্যক্তিগত জীবনে আমাকে কিছুটা স্টোইক ঘরানার হয়তো বলা যায়। তো স্টোইসিজম নিয়ে এইরকম বিক্ষিপ্ত আলোচনা না, আমি আসলে এলাবোরেট কিছু এবং খুব সুন্দরভাবে লেখা কিছু পড়তে চাই। আমি খোঁজ করব। আর সেনেকার এই লেখাটা আমি অবশ্যই ইংরেজিতে আবার পরে পড়ে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি কেউ শুধুমাত্র সেনেকার এই যে অন দ্য শর্টনেস অফ লাইফ এটার অনুবাদ ভেবে এই বইটা কেনেন বা পড়েন, তাহলে আমার মনে হয় আপনারা স্যাটিসফাইড হবেন না। যদি কেউ শুধু এই সেনেকার লেখাটা পড়তে চান, তাহলে ইংরেজি অনুবাদটা পড়তে পারেন, বা অন্য কোনো বাংলা ভালো বাংলা অনুবাদ যদি থাকে সেটার খোঁজ করতে পারেন। আর যদি মনে করেন যে না, এখানে যতটুকু আছে সেটুকু তো আপনাদের চলবে, অনুবাদের মান যেটাই হোক, বা আপনার যেসব আলোচনাগুলো আছে এগুলো কিছুটা হলে আপনাদের কাজে লাগবে, তাহলে আপনারা বইটা পড়তে পারেন। আমি আসলে এই এলোমেলো লেখার মধ্যে থেকে চেষ্টা করলাম যে কিছু কিছু লাইন ফাইন্ড আউট করা যায় কিনা। সাধারণত আমি যখন ফিলোসফিক্যাল কোনো বই পড়ি, দেখা যাচ্ছে যে আমার একদম হাইলাইটার এবং এই যে স্টিকি নোটস রেডি থাকে, এবং আমি প্রচুর হাইলাইট করি বা প্রচুর জিনিস পিক করি। এখানে আসলে আমার এলোমেলো ভাবে খুঁজতে হচ্ছে, মানে ধারাবাহিকতা তো নাই, প্লাস হচ্ছে আমার একদম নিজ মানে উদ্যোগে আর কি খুঁজে খুঁজে বের করতে হয়েছে যে এই বইটা থেকে আসলে আমি কি পিক করতে পারি। তো সেখানে আসলে আমার কয়েকটা কোট ছাড়া আসলে খুব বেশি কিছু পিক করার মতো আমি পেলাম না। যে সেনেকার হয়তো একটা লাইন, বা মার্কার অরেলিয়াসের একটা লাইন, বা এপিকটেটিয়াসের একটা লাইন, এরকম আর কি কয়েকটা লাইন বা কয়েকটা কোট, এই 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 হচ্ছে আমার এই বই থেকে আর কি ফাইন্ডিংস। আর একদম যদি প্রেসাইজ বলতে চাই, আমার যতটুকু মনে হলো এই বইটা হচ্ছে আপনার সংযম এবং সন্তুষ্টি নিয়ে লেখা, যে আমাদের নিজেদেরকে সংযমী হওয়া উচিত, আমাদের অল্প সন্তুষ্টি থাকা উচিত। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার মনে হলো সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য সময় ব্যয় করা উচিত। আমরা দেখা যাচ্ছে যে অন্যদের জন্য হয়তো অনেক সময় আমাদের জীবনে মূল্যবান অনেক সময় আমরা ব্যয় করে ফেলি, কিন্তু এইটা আসলে না করে নিজের জন্য সময় ব্যয় করা উচিত। তো এটার সাথে আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন। দ্বিমত হবার জায়গাটা হচ্ছে আমি অন্য মানুষের জন্য সময় ব্যয় করছি, কিন্তু এই সময়টা ব্যয় করে আমিও তো কিছুটা আনন্দ লাভ করছি। আমি হয়তো একজনের জন্য একটা উপহার কিনছি বা একজনের উপকার করছি। এই উপহার কিনে দেওয়া বা উপকার করা, এইটার বিনিময়ে আমার তো একটা মানসিক প্রশান্তি আমি লাভ করছি। তো অন্যের জন্য সময় ব্যয় করা মানেই যে সময়ের অপচয়, এটা আসলে পুরোপুরি আপনি একমত, আমার মনে হয় পুরোপুরি একমত হওয়া যায় না। আবার একেবারেই দ্বিমত হতে পারবেন না এই কারণে যে হ্যাঁ, আমরা আসলে অনেক মানুষের জন্য অনেক মূল্যবান সময় ব্যয় করি, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এর প্রতিদান আমরা কিছু পাই না। প্রতিদান ঠিক না, মানে আমরা তো প্রতিদানের আশায় কারো উপকার করাই উচিত না বা কারোর জন্য কিছু করা উচিত না, কিন্তু তারপরেও তো একটা স্বীকৃতির তো ব্যাপার থাকে। দেখা যাচ্ছে আপনি একটা মানুষকে ভালোবেসে আপনি অনেক কিছু করছেন, কিন্তু সেই মানুষটা আপনাকে বিন্দুমাত্র স্বীকৃতিও দিল না, মানে আপনি নাই, আপনি তার অস্তিত্বের কোথাও নাই, এরকম একটা বিষয় হয়। আমার সাথে এটা অনেকবার হয়েছে। তো এই জন্য আসলে এই দর্শনটাকে পুরোপুরি ডিনাইও করা যায় না। যে সময়টা আমি ওই মানুষটার পিছনে ব্যয় করেছি বা ওই মানুষগুলোর পিছনে ব্যয় করেছি, ওই সময়টা আমার হয়তো নিজের পিছনে দিলে বা অ্যাটলিস্ট একটা ভালো বই পড়লেও হয়তো কাজে লাগতো, এরকম একটা বিষয় থাকে। তো এটা আসলে আপেক্ষিক ব্যাপার, মানে আপনি পুরোপুরি একমত হতে পারবেন না, পুরোপুরি দ্বিমত হতে পারবেন না। তো আলটিমেটলি
মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়, এটা আসলে একটা ব্যালেন্স দরকার, যে আমি আসলে কোন মানুষটার পিছনে কতটুকু ব্যয় করব, অতটুকু সময় ব্যয় করে আমি যে মানসিক প্রশান্তিটা পাচ্ছি সেটা আসলে ওর্থ এনাফ কিনা। মানে আমি তার কাছ থেকে যদি কোনো স্বীকৃতি নাও পাই, তবুও আমার আসলে নিজের ভালো লাগাটুকুই যথেষ্ট হবে কিনা। এটা যদি হয় তাহলে আমি আরেকজনের জন্য সময় ব্যয় করতে পারি। আর আমার যদি মনে হয় যে না, আমি তার জন্য সময় ব্যয় করছি কিন্তু আলটিমেটলি সে আমাকে কোনো স্বীকৃতি দিচ্ছে না, তার কোথাও আমার অস্তিত্ব নাই, এটা আমার আরো মনোপীড়ার কারণ হচ্ছে, তাহলে আমার মনে হয় এরকম মানুষের পিছনে সময় নষ্ট না করাই ভালো। তো এই আর কি, এই বইয়ের মানে মূল বক্তব্য আমার যেটা মনে হলো এটাই আমার মনে হলো আর কি। আর বাকিটা অনুবাদ বা সবকিছুর কথা তো বললামই। তো এখন আপনারাই ডিসাইড করবেন যে আপনারা এই বইটা পড়বেন কি পড়বেন না। তবে আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে সাজেস্ট করতে হয়, আমি এটা সাজেস্ট করব না, আমার খুব একটা ভালো লাগেনি। ধন্যবাদ।